ট্রাম্প যখন গাজা যুদ্ধ থামাতে ব্যস্ত তখনই পুতিন ইউক্রেনকে আগুনে জ্বালিয়ে দিচ্ছেন। একদিকে মধ্যপ্রাচ্যের শান্তির নাটক, অন্যদিকে ইউক্রেনের হৃদয়ে ধ্বংসের সিম্ফনি। রাতের আকাশে ছুটে চলা ড্রোন আর মিসাইল যেন পুরো পৃথিবীকে মনে করিয়ে দিচ্ছে যুদ্ধ কখনো থামে না, শুধু স্থান বদলায়। শহরের আলো নিভে যাচ্ছে একে একে, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ডিপো, রেল স্টেশন সবকিছুই রূপ নিচ্ছে ধোঁয়া আর ছায়ে। ইউক্রেনের ওপর এই হামলা শুধু সামরিক নয়, এটি এক মনস্তাত্ত্বিক চাপ যা ভেঙে দিতে চায় দেশের জনগণের ধৈর্য ও মনোবল। রাশিয়া এখন এক ভিন্ন কৌশল নিয়েছে। একদিকে তাদের সেনারা ফ্রন্টলাইনে আটকে আছে, অন্যদিকে তারা আকাশপথে এক সাশ্রয়ী যুদ্ধ চালাচ্ছে ড্রোন, ক্রুজ মিসাইল ও সস্তা কিন্তু প্রাণঘাতী আক্রমণাত্মক প্রযুক্তি দিয়ে। বিশ্লেষকদের মতে এটি এক ধরনের নতুন যুদ্ধনীতি, যেখানে ব্যয় সীমিত কিন্তু ক্ষতি ব্যাপক। এই হামলাগুলোর উদ্দেশ্য শুধু সামরিক অবকাঠামো ধ্বংস নয়, বরং ইউক্রেনের জনগণের দৈনিক জীবনকে অচল করে দেওয়া। সাম্প্রতিক হামলাগুলোতে দেখা যাচ্ছে রাশিয়া লক্ষ্য করছে দেশের বিদ্যুৎ ব্যবস্থা, পানি সরবরাহ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ক। কিয়েভ থেকে শুরু করে ওডেসা পর্যন্ত অনেক জায়গায় বিদ্যুৎ বিভ্রাট, পানির সংকট এবং ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। ইউক্রেনের এনার্জি কোম্পানিগুলো বলছে এটি গত বছরের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে তীব্র আঘাত। রাজধানী কিয়েভে অনেক জায়গায় এখনও আংশিক বিদ্যুৎ আছে, কিন্তু দক্ষিণাঞ্চলের কিছু শহর অন্ধকারে পড়ে আছে। অন্যদিকে রাশিয়ার ড্রোন ব্যবহারে এসেছে বিশাল পরিবর্তন। আগে যেখানে তারা ইরানি শাহেদ ড্রোনের উপর নির্ভর করত, এখন তারা নিজস্ব লো কস্ট ড্রোনের দিকে ঝুঁকছে। এগুলোর অনেক অংশ তৈরি হচ্ছে বিদেশি যন্ত্রাংশ দিয়ে, চীনা ব্যাটারি, পশ্চিমা সেন্সর, বিভিন্ন দেশের মাইক্রো কন্ট্রোলার। এই কম খরচে বেশি ক্ষতি নীতিই এখন ইউক্রেনের নতুন আতঙ্কের নাম। দিনে 1000-এর বেশি ড্রোন উড়ানোর ঘটনা রিপোর্ট করা হচ্ছে। অনেকে বলছে আকাশে পঙ্গপালের ঝাঁক। ইউক্রেনও বসে নেই। পশ্চিমা সাহায্যে তারা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করছে। প্যাট্রিয়ট, নাসামস, IRIST ইত্যাদি আছে। কিন্তু এত সংখ্যক ড্রোন একসাথে হলে প্রতিরক্ষা চাপে পড়ে। একদিকে শাহেদ বা মলনিয়া টাইপ ড্রোন, অন্যদিকে ক্রুজ মিসাইল। এই দুই স্তরের আক্রমণই প্রতিরক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দেয়। একযোগে বহু অঞ্চলে আঘাত হানায় মানুষের মনে স্থায়ী আতঙ্ক তৈরি হচ্ছে। এই আক্রমণের মধ্যেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ক্রেমলিনের উপপ্রধান কিছু কঠোর সতর্কতা দিয়েছেন। টোমাহাক সরবরাহ করলে রাশিয়া তীব্রভাবে প্রতিক্রিয়া দিতে পারবে বলে ইঙ্গিত দেওয়া হয়। এই প্রেক্ষাপটে টোমাহক সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দরকারি। টোমাহক একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি যুক্তরাষ্ট্রের তৈরি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। প্রধানত জাহাজ ও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়। এটি সাবসনিক গতিতে লক্ষ্য ভেদ করে। নিচু উচ্চতায় ও নির্দিষ্ট নেভিগেশন পদ্ধতির কারণে রাডারে ধরা পড়া কঠিন। তাই শক্তিশালী অবকাঠামো বা কমান্ড সেন্টারকে সরাসরি আঘাত করার জন্য ব্যবহার করা হয়। টমাহকের অনেক সংস্কার আছে। এগুলোকে ব্লক বলা হয়। প্রতিটি ব্লকের ক্ষমতা ও বৈশিষ্ট্য আলাদা। আধুনিক ব্লকগুলোর কার্যকারী পাল্লা কয়েকশো কিলোমিটার থেকে কখনো কখনো প্রায় 1000 মাইল পর্যন্ত পৌঁছে। কিছু মডেলে ইনফ্লাইটের লক্ষ্য বদলানো বা মিশন আপডেটের সুবিধাও যোগ করা হয়েছে। নেভিগেশনের জন্য এতে ইনার্শিয়াল সিস্টেম, টেরেইন কম্পারিজম, ডিজিটাল সিন ম্যাচিং এবং জিপিএস ইত্যাদি একত্রে ব্যবহৃত হয়। এসব মিলিয়ে অত্যন্ত নিখুঁত আঘাত করা সম্ভব করে। ওয়্যারহেড হিসেবে সাধারণত একক ইউনিটারি বিস্ফোরক থাকে। কিছু ভ্যারিয়েন্টে সাবমিউটেশন বিস্তারের ক্ষমতাও আছে। অতীতে পারমাণবিক সংস্করণও ছিল, কিন্তু সাম্প্রতিক ব্যবহার সাধারণত কনভেনশনাল ওয়্যারহেডেই সীমাবদ্ধ। টমাহক সাধারণত মার্ক 41 ভেহিকল লঞ্চ সিস্টেমে থাকা জাহাজ, ডেস্ট্রয়ার বা সাবমেরিনের টর্পেডো টিউব থেকে ছোড়া হয়। এটি আগে যুগোস্লাভিয়া, ইরাক ও লিবিয়ায় ব্যবহৃত হয়েছে, কারণ দূর থেকে নির্ভুল আঘাত করতে সক্ষম। তবে টমাহকের সীমাবদ্ধতাও আছে।
সাবসনিক হওয়ায় এটি সুপারসনিক বা হাইপারসনিক অস্ত্রের মতো দ্রুত নয়। সফলতার জন্য সঠিক ইন্টেলিজেন্স, সংকেত কভার ও ইলেকট্রিক ওয়্যারফেয়ার সমন্বয় প্রয়োজন। উৎপাদন মূল্য, রক্ষণাবেক্ষণ খরচ এবং মজুদ সীমিততা ও রপ্তানি নীতি ও সরবরাহ সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। ফলে টমাহক কেবল প্রযুক্তিগত অস্ত্র নয়, এটি পাশাপাশি কূটনৈতিক ও অপারেশনাল বিবেচনারও বিষয়। যুদ্ধের বাস্তবতা এখন বহুমাত্রিক। আর্টিলারি বা ট্যাঙ্কের বাইরেও এগুলোই এখন নতুন লড়াই। ড্রোন, সার্ভার, স্যাটেলাইট ও সেন্সরের যুগে প্রতিটি সংকেতই অস্ত্র। রাশিয়া ড্রোন ছুড়ছে, ইউক্রেন জবাবে ইলেকট্রিক জ্যামিং, এয়ার ডিফেন্স ও ইন্টেলিজেন্স ব্যবহার করছে। আকাশ এখন এক বিশাল ডাটা ফিল্ড, যেখানে প্রতিটি হ্যাক, প্রতিটি সিগন্যাল, প্রতিটি কমান্ড লাইফ ও ডেথের মানে চালায়। শহরগুলো ধ্বংস হলেও মানুষের ঘর, আশ্রয়, স্মৃতি ও মর্যাদা থেকে যাচ্ছে। কেউ ভূগর্ভস্থ আশ্রয়ে দিন কাটায়, কেউ মোবাইল লাইট জ্বালিয়ে অন্ধকারে রান্না করে, হাসপাতালে জেনারেটর চালিয়ে স্বাস্থ্যসেবা চালায়। শিশুদের কানে বাজে সাইরন, আকাশ জুড়ে আসে বিস্ফোরণ। আধুনিক যুদ্ধের এই ধ্বংসযজ্ঞ শুধু ইঞ্জিনিয়ারিং নয়, এটি মানসিক ও সামাজিক ক্ষতি ঘটায়। বিশ্লেষকরা মনে করেন, রাশিয়ার লক্ষ্য শীত আসার আগেই ইউক্রেনের এনার্জি সাপ্লাই ভেঙে দেওয়া, তাহলে রাজনৈতিক চাপ বেড়ে যাবে। একে তারা বলে এনার্জি টেরর ক্যাম্পেইন। কিন্তু ইউক্রেনের প্রতিরোধও জোরালো। পশ্চিমা সামরিক সহায়তা বৃদ্ধি পাচ্ছে, লোকসানের পরিমাণ হোক বা স্থিতিশীলতা, সবকিছুরই ফলাফল অনিশ্চিত। টেকটিক্যাল সুবিধা থাকলেও অস্ত্র বিতরণ কেবল সামরিক নয়, এটি কূটনীতির ক্ষেত্রেও একটা সংকেত। টমাহক যদি সরবরাহ করা হয়, তাহলে তা যুদ্ধকে আরেক ধাপে ঠেলে দিতে পারে। একটা ধাঁচের যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়ানো, আর অন্যদিকে একটি রিস্ক স্পাইরাল তৈরি করা। এমন পরিস্থিতিতে নীতি নির্ধারকেরা কঠিন পছন্দের সামনে দাঁড়ায়। সুদূর প্রসারী সুবিধা না নিলে আক্রমণের সীমানা বজায় থাকবে, সুবিধা নিলে সম্ভাব্য উত্তেজনার দাম দিতে হবে। এই মুহূর্তে ইউক্রেন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। আকাশে রাশিয়ার আধিপত্য, মাটিতে ধ্বংস, আর মানসিকভাবে অনিশ্চয়তার দোলাচল। তবুও শহরগুলোর মানুষ লড়ছে। ইতিহাস বলে, যতই ভয়ঙ্কর হোক আঘাত, মানুষের অবিচল সংকল্পই শেষ পর্যন্ত টিকে থাকে। আর সেটাই হয়তো এই যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাশিয়ার জন্য। প্রিয় দর্শক, রাশিয়ার এই আক্রমণ এবং আমেরিকার কাছে ইউক্রেনের এই টমাহক মিসাইল চাওয়াকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।